নমস্কার বন্ধুরা, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির ওপরে একটি গুরুত্বপূর্ণ খুবই টপিক, সেটা হলো দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ বা ইন্টিগ্রাল হিউম্যানিজম। এটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির একটি পার্ট। সেটার ওপরে আমি অ্যাকচুয়াল বেশি কারোর কাছে সেরকম ইনফরমেশান নেই বলে আমি চাইছি যে এটার উপর একটা ভিডিও বানিয়ে সেখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন পড়তে পারে বা জিজ্ঞাসা করা হতে পারে সেইগুলি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও কোনো টপিকের ওপর, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিও তার উপরে বানাবো। দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ। দীনদয়াল উপাধ্যায় ছিলেন ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, হ্যাঁ, এবং তিনি হচ্ছে চিন্তাবিদ, সমাজ সংস্কারক, এবং তিনি হচ্ছে ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, হ্যাঁ, আদর্শগত ভিত্তি নির্মাণের অন্যতম ভূমিকা পালন করেন। তার সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান ছিল ওই একাত্ম মানবতাবাদ বা তত্ত্ব, যা 1965 সালে জনসংঘের সরকারি মতবাদ হিসেবে গৃহীত হয়। এবার এই একাত্ম মানবতাবাদের যে উদ্ভব হয়েছে একাত্ম মানবতাবাদ, সেটার পটভূমিটা কী? এটার পটভূমিকা এটা স্বাধীনতার পূর্বে আলাদা ছিল এবং স্বাধীনতার পরে কিন্তু সেটা আলাদা হয়েছে। স্বাধীনতার পূর্বে তার পটভূমিটা ছিল যে ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত যে বিদেশি শাসন, হ্যাঁ, সেই বিদেশি শাসনের অবসান ঘটানো, এবং স্বাধীনতার পর ভারতের আদর্শ কী হবে সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা কিন্তু কোনো কিছু ছিল না। এবার বিভিন্ন রাজনৈতিক মতবাদ স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু পজিটিভ ছিল না, সেগুলো সব কী বলা যায়, গৌণ ছিল। এবার স্বাধীনতার পরে যে একাত্ম মানবতার যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে কি না, রাজনৈতিক মত আদর্শ বিভেদ বৃদ্ধি পায় এবং ক্ষমতার লোভের জন্য কি হয় না, রাজনৈতিক সুযোগ সন্ধানিতা দেখা দেয় মানুষজনের মধ্যে, এবং পশ্চিমা মতাদর্শের অন্ধ অনুকরণ শুরু হয়। হ্যাঁ, এবার এই দীনদয়াল উপাধ্যায় মনে করেন যে ভারতের নিজস্ব সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে একটি স্বতন্ত্র দর্শনের প্রয়োজন রয়েছে। এই জন্য তিনি কিন্তু এই একাত্ম মানবতার কথা বলেন। এই একাত্ম মানবতাবাদটা কী না, একাত্ম মানবতাবাদ হলো এমন একটি জীবন দর্শন যেখানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং সমগ্র মানব জাতিকে একটি সমন্বিত একক হিসাবে বিবেচনা করা হয়। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে, এই একাত্ম মানবতাবাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কি না, মানুষের সর্বাঙ্গীন বিকাশ, সমাজ ও ব্যক্তির মধ্যে সমন্বয় ঘটানো, সাংস্কৃতিক একটা স্বাতন্ত্র্য রক্ষা করা এবং মানব কেন্দ্রিক উন্নয়ন করা। তাহলে আমরা একাত্ম মানবতাবাদ এবং তার উদ্দেশ্যটা বুঝলাম। এবং তিনি যে পশ্চিমা যে মতবাদের সমালোচনা করেছেন সেটা একটু জানা দরকার। বলছে দীনদয়াল উপাধ্যায় পশ্চিমা মতবাদগুলিকে, মানে ওয়েস্টার্ন যে ভিউগুলোকে, সেগুলোকে তিনি প্রত্যাখ্যান কিন্তু করেননি। তবে তিনি মনে করতেন যে সেগুলো ভারতের বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলছেন যে পুঁজিবাদ সম্পর্কে তিনি বলছেন না, ব্যক্তি স্বার্থকে অতিরিক্ত গুরুত্ব দেয় আর অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। পুঁজিবাদের সমালোচনা করতে গিয়ে তিনি বলছেন কি না, ব্যক্তি স্বার্থকে, পুঁজিবাদ ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। সমাজতন্ত্র সম্পর্কে তিনি বলছেন রাষ্ট্রকে অতিরিক্ত ক্ষমতাশালী করে এই সমাজতন্ত্রবাদ, এবং ব্যক্তি স্বাধীনতাটাকে তখন কি হয় না, কমে যায়। আর সাম্যবাদে কি বলা হচ্ছে না, আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে এবং শ্রেণী সংগ্রামের ওপর হচ্ছে বেশি জোর দেওয়া হয়। পরবর্তীকালে তিনি ওই পশ্চিমা বিজ্ঞান এবং পশ্চিমা জীবনধারা, মানে ওয়েস্টার্ন সায়েন্স এবং তার যে লাইফস্টাইলস, হ্যাঁ, সেটার ওপরে পার্থক্য করতে গিয়ে তিনি বলছেন, দীনদয়াল উপাধ্যায় বলছে পশ্চিমা বিজ্ঞান গ্রহণ করো, কিন্তু পশ্চিমা যে জীবনধারার যে অন্ধ অনুকরণ সেটা করো না। তার মত অনুসারে বিজ্ঞানটাকে সার্বজনীন হওয়া উচিত, প্রযুক্তি মানব কল্যাণের জন্য প্রয়োজন, কিন্তু সংস্কৃতি এবং মূল্যবোধ প্রতিটি জাতির নিজস্ব। হ্যাঁ, এই যে সংস্কৃতি এবং মূল্যবোধ এবং এইগুলো হচ্ছে প্রতিটি একটা জাতির কিন্তু একটা
আর নিজস্ব ব্যক্তিগত বিষয়। কারণ আলাদা আলাদা ভারতবর্ষে আলাদা আলাদা কালচারের আলাদা আলাদা সংস্কৃতির মানুষজন বসবাস করে এবং সেটা হচ্ছে তাদের মূল্যবোধ, সেটার উপর গুরুত্ব কিন্তু দিতে হবে। এবার কি বলা যায়, দীনদয়াল উপাধ্যায় তিনি মানব সত্তার 4টি স্তরের কথা বলছেন। তিনি বলছেন একাত্ম মানবতাবাদ অনুসারে মানুষের 4টি দিক রয়েছে, একটা শারীরিক, একটা মানসিক বা মন, একটা বুদ্ধি, আর একটা হলো আত্মা। তাহলে মানুষের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে যখন এই 4টি স্তরের সমান বিকাশ ঘটবে। তারপরে পুরুষার্থ সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে ভারতীয় দর্শনে পুরুষার্থ 4টা, আমরা সকলে জানি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দীনদয়াল উপাধ্যায় মনে করেন যে মানব জীবনের পূর্ণতা অর্জনের জন্য এই 4টি লক্ষ্যকে সমন্বিতভাবে অনুসরণ করতে হবে, কোনো একটিকে নয়, শুধু মোক্ষকে নয়, শুধু কামকে নয়, শুধু অর্থকে নয়, শুধু ধর্মকে নয়, এই 4টি লক্ষ্যকে সমন্বিতভাবে অনুসরণ করতে হবে। এবং ধর্মরাজ্যের ধারণা সেই সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন ধর্মরাজ্য কোনো নির্দিষ্ট রাষ্ট্র নয়, হ্যাঁ, এটি এমন একটি রাষ্ট্র যেখানে শাসক ও শাসিত উভয়ই ধর্ম বা নৈতিক কর্তব্যের অধীন। ক্ষমতার অপব্যবহার হয় না এই ধর্মরাজ্যের মধ্যে, এবং সকলের অধিকার এবং কর্তব্য কিন্তু নির্ধারিত হয়ে থাকে, কে কী করবে কে কী করবে না। আর এই ধর্মরাজ্যের যে বৈশিষ্ট্য, সেখানে বলা হয় যে কর্তব্যভিত্তিক রাষ্ট্র, এখানে কর্তব্যটা বা ডিউটিটাই হচ্ছে মেন, এবং নৈতিক শাসন ব্যবস্থা থাকবে ধর্মরাজ্যের মধ্যে, এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে, এবং ক্ষমতার সীমাবদ্ধতা, এবং সকলের কল্যাণ। তাহলে তিনি যে ধর্মরাজ্যের কথা বলেছেন, সেই ধর্মরাজ্যের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। হ্যাঁ, কী কী না, কর্তব্যভিত্তিক রাষ্ট্র হবে, নৈতিক শাসন থাকবে, সামাজিক ন্যায় থাকবে, হ্যাঁ, তারপরে ক্ষমতার সীমাবদ্ধতা থাকবে, তারপরে সকলের কল্যাণ হবে। এবার জাতীয় পরিচয়ের গুরুত্ব, তিনি জাতীয় পরিচয় বিষয়ে কী বলেছেন না, দীনদয়াল উপাধ্যায় মনে করেন জাতীয় পরিচয় ছাড়া কোনো জাতি তার লক্ষ্য ও পদ নির্ধারণ করতে পারে না। তাই তিনি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সনাতন ধর্মের মূল্যবোধকে জাতীয় পুনর্গঠনের ভিত্তি হিসাবে গ্রহণ করার আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। এই একাত্ম মানবতাবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য বলছে, এই যে একাত্ম মানবতাবাদ, এটা মানব কেন্দ্রিক উন্নয়নের কথা বলে এবং ব্যক্তি এবং সমাজের সমন্বয়ের কথা বলে, এবং এই একাত্ম মানবতাবাদ আধ্যাত্মিক মূল্যবোধের ওপর বেশি গুরুত্ব দেয়। একাত্ম মানবতাবাদ সাংস্কৃতিক জাতীয়তাবাদের ওপর গুরুত্ব দেয় এবং বিবেকেন্দ্রীকৃত অর্থনীতি এর ওপর গুরুত্ব দেয়, এবং স্বদেশি চিন্তার ওপর বেশি গুরুত্ব আরোপ করে বিদেশি চিন্তার থেকে। আর কি না, কর্তব্যভিত্তিক সামাজিক ব্যবস্থা, মানে সমাজে সকলের একটা কর্তব্য বা ডিউটি ফিক্সড থাকবে, সেই হিসাবে তারা কাজ করবে। এবং একাত্ম মানবতাবাদের মেন লক্ষ্যটা কি না, মেন লক্ষ্য হচ্ছে সর্বাঙ্গিক মানবের উন্নয়ন করা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক ন্যায় নিশ্চিত করা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা, সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করা এবং আধ্যাত্মিক এবং নৈতিক উন্নয়ন করা। এবার এই যে দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানবতাবাদ, সেটা মূল্যায়নে কি বলতে হবে, সেটা মূল্যায়নে বলা হচ্ছে এর ইতিবাচক দিক যেমন দিক রয়েছে, ঠিক তেমন এর সমালোচনা হয়েছে। ইতিবাচক দিক কি না, এখানে বলা হচ্ছে যে ভারতীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তারপরে মানুষকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়, ব্যক্তি এবং সমাজের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। এবং সমালোচনা করতে গিয়ে বলছে যে এই যে দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানবতাবাদ, এই তত্ত্বটি কিন্তু পর্যাপ্তভাবে ব্যাখ্যাত নয়, মানে এটাকে যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি, এবং এটার বাস্তব প্রয়োগ ক্ষেত্র কিন্তু সীমিত। মানে এই যে তিনি যেভাবে বলেছেন তার তত্ত্বে, হ্যাঁ, যেভাবে তিনি দেখিয়েছেন, সেটা কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রটা অনেক সীমিত, এবং আধুনিক অর্থনৈতিক সমস্যা সমাধানের স্পষ্ট নিদর্শনা কিন্তু সবসময় পাওয়া যায় না। এবার উপসংহারে তোমাদের যেটা সর্বোপরি জানতে হবে, সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানবতাবাদ ভারতীয় রাজনীতিক আদর্শের একটা গুরুত্বপূর্ণ অবদান। এটি পশ্চিমী মানে ওয়েস্টার্ন কান্ট্রির যে পুঁজিবাদ এবং যেটা হচ্ছে সাম্যবাদের বিকল্প হিসাবে ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধ, নৈতিকতা এবং মানব কল্যাণের ওপর ভিত্তি করেই কিন্তু একটি সমন্বিত জীবন আদর্শ
হ্যাঁ, বা জীবন দর্শন স্থাপন করে এই একাত্ম মানবতাবাদ। বর্তমানে বিশ্বায়নের যুগে ভারত জাতীয় পরিচয়, সংস্কৃতি, হ্যাঁ, স্বাতন্ত্র্য এবং মানবকেন্দ্রিক উন্নয়নের আলোচনা একাত্ম মানবাদের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবার এই দীনদয়াল উপাধ্যায়ের ওপরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এবার সেখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো জানতে হবে, পড়তে হবে, যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? না 1916 সালে দীনদয়াল উপাধ্যায় জন্মগ্রহণ করেন। দীনদয়াল উপাধ্যায় কোন রাজনৈতিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন? না ভারতীয় জনসংঘ। আর দীনদয়াল উপাধ্যায় রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি কী? না একাত্ম মানবতাবাদ। তারপরে ইন্টিগ্রাল হিউম্যানিজম বা একাত্ম মানবতাবাদ কত সালে জনসংঘের সরকারি মতবাদ হিসেবে গৃহীত হয়? না 1965। একাত্ম মানবতাবাদ কোন রাজনৈতিক দলের সরকারি মতবাদ? না সেটা হচ্ছে বিজেপি। আর দীনদয়াল উপাধ্যায়ের মতে স্বাধীন ভারতের প্রধান সংকট কী ছিল? না জাতীয় পরিচয়ের সংকট। আর দীনদয়াল উপাধ্যায়ের মতে পশ্চিমা বিজ্ঞান সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? না সম্পূর্ণ বর্জন করা উচিত পশ্চিমা যে বিজ্ঞানকে, সেটাকে না গ্রহণ করা উচিত নয়, না আংশিক গ্রহণ করা উচিত, না গ্রহণ করা উচিত। না পশ্চিমী যে বিজ্ঞান সেটাকে কিন্তু গ্রহণ করা উচিত, বিজ্ঞানটাকে গ্রহণ করা উচিত। এরপরে বলছে 8 নম্বর প্রশ্নে, দীনদয়াল উপাধ্যায় পশ্চিমা কোন বিষয়ের অন্ধ অনুকরণের বিরোধিতা করেছেন? না তাদের পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রির যে জীবনধারা, তাদের যে মূল্যবোধ, সেটার তিনি বিরোধিতা করেছেন। এবার একাত্ম মানবতাবাদ অনুসারে মানুষের কয়টি স্তর রয়েছে? মানুষের হচ্ছে 4টি স্তর রয়েছে। সেই 4টি স্তর কি কি? না সেই 4টি স্তর কিন্তু আমি তোমাদের এই আগে পড়িয়েছি, তোমাদের দেখো এখানে লেখা আছে যে 4টি স্তর হচ্ছে শারীরিক, মন, বুদ্ধি, আত্মা, এই হচ্ছে 4টা স্তর। তারপরের প্রশ্ন, যে নিম্নলিখিত কোনটি মানুষের 4টি স্তরের অন্তর্ভুক্ত নয়? দেখো দেওয়া আছে শরীর, মন, আত্মা, রাষ্ট্র। তাহলে রাষ্ট্র হবে, কারণ এখানে বুদ্ধি হতো, বুদ্ধিটাও হচ্ছে 4টা স্তরের মধ্যে পড়ে। আর একাত্ম মানবতাবাদে মানুষের সর্বোচ্চ স্তর কোনটি? সর্বোচ্চ স্তর হচ্ছে আত্মা। তারপরে দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রের ভিত্তি হওয়া উচিত, দীনদয়াল উপাধ্যায়ের মতে রাষ্ট্রের ভিত্তি হওয়া উচিত কি? অধিকার, ক্ষমতা, ধর্ম, অর্থ, না ধর্ম। তারপরে ধর্মরাজ্য ধারণাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? ধর্মরাজ্য দীনদয়াল উপাধ্যায়ের সঙ্গে। এই ধর্মরাজ্যের বৈশিষ্ট্য কী? হ্যাঁ সেটা আমি বললাম তোমাদের। ধর্মরাজ্য মূলত কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? কর্তব্যের ওপর বা ডিউটির ওপর। তারপরে প্রশ্ন, দীনদয়াল উপাধ্যায়ের মতে ধর্মরাজ্যের সর্বোচ্চ কর্তৃত্ব কার? না প্রধানমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি, ধর্ম বা নৈতিক বিধান। না দীনদয়াল উপাধ্যায়ের মতে ধর্মরাজ্যের সর্বোচ্চ কর্তৃত্ব কার? না ধর্ম বা নৈতিক বিধান। এবার দীনদয়াল উপাধ্যায়ের মতে কোন অর্থনৈতিক ব্যবস্থার তিনি সমালোচনা করেন? পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ, না উপরে সবগুলো। তিনি তো পুঁজিবাদের সমালোচনা করেছেন, তিনি সমাজতন্ত্রবাদের সমালোচনা করেছেন, তিনি সাম্যবাদের সমালোচনা করেছেন। এগুলো আমরা আগের পয়েন্টে আলোচনা করেছি, পড়েছি। তারপরে একাত্ম মানবতাবাদের কেন্দ্রবিন্দু কি? না একাত্ম মানবতাবাদের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। তারপরে দীনদয়াল উপাধ্যায়ের মতে প্রকৃত উন্নয়ন বলতে বোঝায় কাকে? না মানুষের সর্বাঙ্গীন উন্নয়নকে বোঝানো হয়, শুধু রাজনৈতিক, শুধু অর্থনৈতিক, শুধু সামরিক উন্নয়ন নয়। তারপরে নিম্নলিখিত কোনটি পুরুষার্থ চতুষ্টয়ের অন্তর্গত নয়? না ধর্ম, অর্থ, কাম, রাষ্ট্রটা নয়। পুরুষার্থ চতুষ্টয়ের লক্ষ্য কি? হ্যাঁ পুরুষার্থ চতুষ্টয়ের চতুর্থ লক্ষ্য হচ্ছে মোক্ষ। দীনদয়াল উপাধ্যায় কোন গ্রন্থে তার দর্শন ব্যাখ্যা করেন? না ইন্টিগ্রাল হিউম্যানিজম বলে একটা বই রয়েছে সেই গ্রন্থে। তারপরে একাত্ম মানবতাবাদ কোন ধরনের উন্নয়নের ওপর জোর দেয়? না মানবকেন্দ্রিক উন্নয়নের উপর। দীনদয়াল উপাধ্যায়ের দর্শন কোন ধর্মীয় ঐতিহ্যের মূল্যবোধ দ্বারা প্রভাবিত? সনাতন ধর্ম। এগুলো সব টেক্সটে কিন্তু আমরা পড়েছি। তারপরে দীনদয়াল উপাধ্যায়ের মতে ব্যক্তি ও সমাজের সম্পর্ক কেমন হওয়া উচিত? না সমন্বয়মূলক হওয়া উচিত। হ্যাঁ সংঘর্ষ বা বিচ্ছেদ বা প্রতিযোগিতামূলক নয়, সমন্বয়মূলক হওয়া উচিত। তারপরে একাত্ম মানবতাবাদের চূড়ান্ত লক্ষ্য কী? চূড়ান্ত লক্ষ্য হলো মানব কল্যাণ ও
ও সামাজিক সমন্বয়। এবার নেট সেটের জন্য তোমাদের যেগুলো মানে মেন পয়েন্ট মনে রাখতে হবে সেটা কি না, একাত্ম মানবতাবাদ বা ইন্টিগ্রাল হিউম্যানিজম, যেটা 1965 সালে জনসংঘে সরকারি মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এই একাত্ম মানবতাবাদের প্রবর্তক হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। এর মূল ধারণা হচ্ছে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র এবং জনজাতির সমন্বয় করা, এটাই হচ্ছে তার একাত্ম মানবতাবাদের লক্ষ্য। এবং তিনি হচ্ছে আদর্শ বা রাষ্ট্রের কথা, রাষ্ট্রের আদর্শের কথা বলতে গিয়ে তিনি ধর্মরাজ্যের কথা বলেন। তারপরে তার এই মতবাদের মেন কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। তিনি মানব সত্তার 4টা স্তরের কথা বলেন: শরীর, মন, বুদ্ধি, আত্মা। তিনি পুরুষার্থ চতুষ্টয়ের কথা বলেন। এবং মূল সমালোচনা করতে গিয়ে তিনি পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ এবং সাম্যবাদের সীমাবদ্ধতার কথা তিনি বলেন। এবং তার মেন লক্ষ্য হচ্ছে মানুষের সর্বাঙ্গীন উন্নয়ন এবং কি বলা যায় জাতির পুনর্গঠনের কথা তিনি বলেছেন। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম বা যেগুলো এতক্ষণ ধরে বললাম, যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এইগুলো যদি মাথায় রাখো, এই কনসেপ্টগুলো যদি মাথায় রাখো, তাহলে কিন্তু ওই যে দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানবতাবাদ, সেখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, এই কনসেপ্টগুলো মাথায় থাকলে কিন্তু তোমরা সেই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এইভাবে যদি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির আরও কোনো টপিকের ওপর তোমরা এইভাবে ভিডিও যদি চেয়ে থাকো বা তোমাদের যদি দরকার হয় আমাকে অবশ্যই বলবে, তার উপরে আমি ভিডিও বানাবো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্লিজ তোমরা একটা লাইক করে দেবে। ধন্যবাদ।